ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপার প্রাইমারি কবে হবে এই প্রশ্নের উত্তর যারা খুঁজছেন তাদের বিষয়টা আমি পুরো ভেঙে বলি। বিশেষ করে যারা বিএ ডিএলএড করে বসে আছেন, নতুন আগের হিস্ট্রিটা জানেন না, সেইটা বলবো। সেই সঙ্গে এখন কি সিচুয়েশন সেটা বলবো, এবং আগামীতে কি হতে পারে এবং আপনাদের কি করণীয় সেই বিষয়টা পুরো একদম একটা ক্লিয়ার পিকচার আপনাদের দেওয়ার চেষ্টা করব। যারা ইতিহাসের পাতার দর্শক দীর্ঘদিন ধরে আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে আমি পুরো বিষয়টা একদম ভেঙে চুরে বুঝিয়ে বলছি। দেখুন, প্রথমেই আমরা আসি যে আগে কি হয়েছিল। আগে কি আপার প্রাইমারি আলাদা করে হতো? না, আপার প্রাইমারি 9, 10, 11, 12 যেটা 16 সালে লাস্ট হয়েছিল সেটাই হয়েছে। তারপরে আর কোনো টেটও হয়নি, তারপরে কোনো আপার প্রাইমারি নিয়োগ হয়নি। এসএসসি তিনটে বিজ্ঞপ্তি একসঙ্গে বের করে, মানে ফার্স্ট এসএলএসটি যেটা হয়েছিল আপার প্রাইমারি 9, 10, 11, 12, তাহলে 9, 10, 11, 12 সেটা দুর্নীতির দায়ে বাদ হয়েছে। আপার প্রাইমারিও বাদ হয়েছিল প্যানেল, সেটা আবার কোর্টের মনিটরিং এ নতুন করে নিয়োগ হয়েছে, এবং সেইটা কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা জানেন কোর্টের অর্ডারেই কিন্তু আবার নতুন করে সেই 16 সালের কিছু জনকে আবার নতুন করে চাকরি দেওয়া হলো। তাহলে বুঝতে পারছেন পুরো প্রসেসটা কিন্তু এখনো যে মানে বিষয়টা অনেকটাই সাবজুডিস বা অনেক কেস টেস রয়েছে। পুরো বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিয়ার। আপার প্রাইমারি কেন নিচ্ছেন না এই প্রশ্ন যারা করছেন, ওইটা তো নিতেই পারেন। হ্যাঁ, টেট নিতেই পারেন, টেট প্রতি বছর নেওয়া যেতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সরকার নেয়নি, আগের সরকারও নেয়নি, এরপর কোর্ট কেস হয়েছিল, বলেছিল ফেব্রুয়ারিতে নেব, সেটাও নেয়নি। এবং আগামীতে অবশ্যই টেট নেবে, তারপরে আপার প্রাইমারি নিয়োগ হবে। খুব স্বাভাবিক ব্যাপার, এইটা তো বুঝতে পারলেন। এইবার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপার প্রাইমারি হতে গেলে প্রথমে একটা টেট হতে হবে, তারপরে সেইটার বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট হবে। কারণ টেট ছাড়া কিন্তু হবে না। এখন যারা টেট পাস করেনি প্রাইমারি আপার প্রাইমারি লেভেলে, তাদের কিন্তু চাকরি পেয়ে গেলেও নতুন করে টেট দিতে হচ্ছে। তাহলে প্রথম কাজই হচ্ছে একটা টেট নেওয়া। সেইটা সরকার অবশ্যই চাইলে নিতে পারে। এবং এই যে লাস্ট নিয়োগের কথা বললাম, সেইখানে কিন্তু সাবজেক্টের আলাদা করে পরীক্ষা হয়নি। কি হয়েছিল? টেট হয়েছিল 150 মার্কের। আপনারা প্রত্যেকেই জানেন 150 মার্কের টেট হয়, তার মধ্যে 90 পেতে হয়, অর্থাৎ 60%। তাহলে আপনি পাশ করলেন, তাহলে আপনি আপার প্রাইমারি টিচার হওয়ার যোগ্যতা অর্জন করলেন, এবং এই টেটের 60% পাস মার্ক পাওয়ার বেসিসেই কিন্তু আপনি পরবর্তী ধাপে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেখানে একাডেমিক্সের যে সমস্ত ভাগগুলো ছিল, মাধ্যমিকে 10, এইচএসে 10, গ্রাজুয়েশনে 20 ছিল, যেহেতু এটা গ্রাজুয়েশন লেভেলে, এবং বিএড বা ডিএলএড যারা করেছেন তাতে 10, এই 50 মার্ক। এবং এই 50 মার্ক এবং টেটে আপনি যা পেয়েছেন তাকে 40 ওয়েটেজ ধরে, অর্থাৎ আপনি যদি 150-তে 150 পান তাহলে 40 পাবেন। আপনি যদি আপনি 90 পেয়ে পাশ করেন তাহলে 60% হলো তো 6, মানে আপনার 4×6 = 24 মার্ক আপনি পাবেন। তো এইভাবে ওয়েটেজ হিসাব করে 40-এর মধ্যে আপনি কত পাচ্ছেন টেটের মার্কের ওপর বেস করে, এবং সেই সঙ্গে একাডেমিক্সে কত পাচ্ছেন তার উপর বেস করে একটা শর্ট লিস্ট হবে, তার উপর বেস করে আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে, 10 মার্ক ইন্টারভিউতে। এই ছিল প্রসেস। ঠিক। এবার আগামীতে যখন নতুন গেজেট আসবে 9, 10, 11, 12 আপার প্রাইমারি, তখন সেইটাতে সাবজেক্টের পরীক্ষা থাকছে কিনা সেইটা পরের বিষয়, কিন্তু টেট থাকছেই। অতএব আপনাদের প্রথম কাজ হচ্ছে টেটের প্রিপারেশন নেওয়া। ঠিক। একদম পরিষ্কার বোঝাতে পারলাম। এবার সাবজেক্টের পরীক্ষা হবে কি হবে না সেটা এই গেজেট নোটিফিকেশন লাস্টে ছিল 25 মার্কের, কিন্তু আগামীতে সেটা পরিবর্তন হতে পারে। এবং এর আগের ভিডিওতে আমি বলছিলাম সেন্ট্রালের ফলো করতে পারে, কিন্তু রিসেন্ট যে সেন্ট্রালের নিয়ম আমি সেটা ইচ্ছা করেই বলিনি, সেটা নিয়ে দেখবেন একটু বিতর্ক হয়েছিল। কেন? এই যে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা নিতে গেলে আবার বিতর্কের সৃষ্টি হবে। পরীক্ষার যে অবজেক্টিভিটি সেইটা কিন্তু থাকছে না, কারণ কেউ 10-এর মধ্যে বা 4-এর মধ্যে কেউ 2 দেবে, কেউ 3 দেবে, কেউ 2.5 দেবে একই কোশ্চেনে। তো এই মানে ভেরিয়েশনটা এসে পড়ে। অতএব আমার মনে হয় না এই দিকে যাবে, যা হবে এমসিকিউ বেসিসেই হবে। তাহলে আগে হচ্ছে টেট, আপনার টেটের প্রিপারেশন নেওয়া, কারণ এই টেটের মধ্যে আপনি যত মার্ক বাড়িয়ে রাখবেন তত বেশি এই 40-এর মধ্যে আপনি পাবেন। অতএব তত বেশি আপনার, কারণ দেখুন এইচএসে মাধ্যমিকে যে গ্রাজুয়েশন এই একাডেমিক্স আপনার আর বাড়ানোর সুযোগ নেই। এইখানে আপনি আর কিছু করতে পারবেন না, আপনার যা পাওয়ার ছিল আপনি পেয়ে গেছেন, সেটা আর চেঞ্জ করা সম্ভব নয়। কিন্তু টেটের মার্কটা বাড়ানো সম্ভব। অতএব আপনাকে টেটের দিকে নজর দিতে হবে, এবং পার্সোনালিটি টেস্টও তারপরে আসছে। এর পরে যদি সাবজেক্টের কিছু পরীক্ষা নতুন নোটিফিকেশনে আসে, সেটা তো নিশ্চয়ই মানে
সম্ভাবনার বিষয়, কিন্তু সেটা তো এখনই একদম প্রেডিক্ট করা যাচ্ছে না। তো তাহলে সেটা আপনার সাবজেক্ট বেসিস আপনি পড়াশোনা তো করবেনই। আপনি যদি সোশ্যাল সায়েন্সের হয় নিশ্চয়ই হিস্ট্রি, জিওগ্রাফি যাই থাকুক না কেন আপনার সাবজেক্টটা তো আপনি পড়বেন। কিন্তু এই যে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি বলুন, ল্যাঙ্গুয়েজের দুটো কোশ্চেন বলুন, সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের পোর্শন বলুন, তাহলে এই ল্যাঙ্গুয়েজ এবং ইয়েগুলো সিডিবির পোর্শনগুলো এগুলো কিন্তু অনেক বড় সিলেবাস এবং অনেকটা এগিয়ে রাখা যায়। তাহলে আপনি যারা যারা কোচিং সেন্টারে ভর্তি হচ্ছেন সেটা তাদের ব্যাপার। কোচিং সেন্টারে না ভর্তি হয়েও সেলফ স্টাডিতে কিন্তু করা যায়। আলটিমেটলি আপনি কতটা পড়ছেন তার উপর ডিপেন্ড করছে। আজকেও শিক্ষামন্ত্রী বলেছেন যে আপনারা প্রস্তুতি নিতে থাকুন। এই যে জট, বিশেষ করে এই যে নিয়োগ প্রক্রিয়ার যে জট, এইটা কাটলেই তবেই কিন্তু আবার নতুন গেজেট নোটিফিকেশন এর সম্ভবত, আমি কিন্তু এগুলো প্রেডিকশন করছি, এগুলো কিন্তু কোনোটাই অফিসিয়াল নয়, যে যেহেতু আগের বার একসঙ্গে বেরিয়েছে, আমার মনে হয় টেটটা মানে আগে নিয়ে নিলেও নিতে পারতো, কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটা আমি জানি না, কারণ টেটের বললে তাহলে ছেলে মেয়ে পড়তে বা সেইভাবে আগ্রহ প্রকাশ করতো। আমার মনে হয় এগুলো কিন্তু সবগুলো এই ঝামেলা মিটিয়ে সমগ্রটা একসঙ্গে আবার নোটিফিকেশন আসবে, আগে যেরকমটা এসেছে, যে নিয়মে এসেছে। কিন্তু আপনারা টেটের প্রিপারেশনটা নিন, এবং টেটের প্রিপারেশন নেওয়ার জন্য যদি সেলফ স্টাডি করেন, দেখুন আমি ধরুন ডাব্লিউবি টেট বলুন, প্রাইমারি, আপার প্রাইমারি বা সি টেট বলুন বা বিআর টেট বলুন, এগুলো দিয়েছি উইদাউট মানে সেই রকম এক্সট্রা কোনো প্রিপারেশন না নিয়ে। তো সেইখানে ভালো স্কোরের সঙ্গে আপনি কিভাবে করবেন তার জন্য আপনাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে রেগুলার বেসিসে একটু একটু পড়া। যেমন সিডিপির পোর্শন আপনি যে একদম 2 দিন পরে 5 দিন পরে একদম গুলে খেয়ে নেবেন, এই মনোবৃত্তি থেকে বেরিয়ে এসে যে কোনো একটা ভালো বই নিয়ে, বিশেষ করে বিএড লেভেলের আপনার যদি কোনো বই থাকে তাহলে সেটা নিন, বা এখন ইন্টারনেট সোর্স রয়েছে প্রচুর, সেইখান থেকে আপনি ব্যবহার করুন। বইও কেনার দরকার নেই, টুকটুক করে আপনি সিলেবাস, আমি সিলেবাস অলরেডি গ্রুপে দিয়েছি, কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক সেটা দেওয়া থাকলো, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। আমি দরকার পড়লে আরেকবার দিয়ে দেবো, বা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড সিলেবাসের প্রতিটা পোর্শন ধরে, যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির যে যে পোর্শনগুলো আছে সেগুলো সম্পর্কে একটা আপনার সামগ্রিক ধারণা তৈরি করা। এবং আপনি যদি ধারণা তৈরি করে তারপরে কোনো ব্যাচে বা ইসে ভর্তি হন তাহলে কিন্তু অনেক বেশি কার্যকরী, কারণ আপনি পড়াটা বুঝতে পারবেন, মক টেস্ট দেবেন, সেটা করতে পারবেন। আপনি পড়লেনই না, কোনো প্রিপারেশনই নিলেন না, কোনো সেলফ স্টাডি করলেন না, আপনি যত দামি কোর্স নেন হবে না কিন্তু। তো আলটিমেটলি আপনাকে মানে নিজেকে প্রিপারেশন নিতে হবে। অতএব তার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির পোর্শন ধীরে ধীরে আপনাকে বুঝতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, বিশেষ করে যারা সিটেট এর জন্য পড়ান তাদের ভিডিওগুলো দেখতে পারেন। প্লাস সেই সঙ্গে আপনি একটু হিন্দিটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারেন, দেখে নেবেন, পড়া তো একই। সেই সঙ্গে ইন্টারনেট থেকে আপনি প্রত্যেকটা টার্ম কি, সেগুলোর মানে কি, সেগুলো একটু একটু করে খাতায় নোট করতে পারেন সিলেবাস সহ। ল্যাঙ্গুয়েজের পোর্শন হিন্দি এবং ইংলিশটা মেনলি থাকছে, তো ইংলিশের যে সমস্ত পোর্শন সেগুলো পড়ার জন্য আপনার গ্রামারটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, আর রিডিং কম্প্রিহেনশনের বিষয়টাও চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনার সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো বিষয় নেই। তাহলে গ্রামারের পোর্শনটা আপনি কোনো 6, 7, 8 কোনো গ্রামার বই দেখে আপনি ধীরে ধীরে সেগুলো একটু দেখার চেষ্টা করুন, তার সঙ্গে পরিচিত হন, এবং আবার সেই পুরনো গ্রামার, ছোটবেলার ইংলিশ মানে স্কুল লাইফের যে পড়ার ধরন সেইভাবেই শুরু করুন যদি আপনি সেলফ স্টাডি করতে চান। সেই সঙ্গে বাংলা গ্রামারের কোনো বই আপনি যেগুলো হয়, কারক বিভক্তি বলুন বা সন্ধি বিচ্ছেদ বলুন, তারপরে শুদ্ধ অশুদ্ধ বানানের যেগুলো, সেগুলো কিন্তু দেখার ফল, এগুলো কিন্তু আপনাকে কেউ পড়িয়ে দেবে না বা কেউ পাশ করিয়ে দিতে পারবে না এগুলোতে। এগুলো কিন্তু আপনাকে নিজেকেই ডেভেলপ করতে হবে, এবং সেই সংক্রান্ত বিষয় আমি এর আগেও বলেছি ল্যাঙ্গুয়েজের পোর্শনগুলো। আর রইল হচ্ছে সোশ্যাল সায়েন্সের যদি হন, হিস্ট্রি জিওগ্রাফিটা পড়বেন ভালো করে, এখান থেকে বেশি কোশ্চেন আসে। পলিটির পোর্শন অতটা আসে না, তাহলে হিস্ট্রি যদি আপনার সাবজেক্ট হয় তাহলে হিস্ট্রিটা ভালো করে পড়ুন। পাশাপাশি জিওগ্রাফির বিষয়গুলো আপনি ইন্ডিয়ান জিওগ্রাফিটা একটু দেখে নিন, ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখতে হবে না। আর যদি আপনি জিওগ্রাফির পোর্শন হন তাহলে তো জিওগ্রাফি বলার বিষয় না, তাহলে হিস্ট্রি সম্পর্কে আপনি অল্প বিস্তর একটু পড়লেন। যেমন জীবন মুখোপাধ্যায়ের একটা সহজ স্বাভাবিক বই নিয়ে যদি আপনি পড়েন, রিডিং করেন, বা আপনি যদি বইও না পড়েন, এত ইন্টারনেটের সোর্স রয়েছে, আপনি কোনো ভালো ভিডিও বা ইউপিএসসি যারা পড়ায় আপনি তাদের, বা ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়ায় তো তাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলেন, যার প্লে লিস্ট রয়েছে পুরোপুরি, যে অ্যানসিয়েন্ট থেকে মিডিয়াবেল থেকে মডার্ন থেকে যেগুলো রয়েছে, আপনি আবার নতুন করে, কারণ ধারণাগুলো থাকাটা প্রয়োজন। এইভাবে সোশ্যাল সায়েন্স, আর যারা সায়েন্সে রয়েছেন তাহলে আপনার সেইভাবে, যাদের ম্যাথ রয়েছে তারা ম্যাথ সেইভাবে প্র্যাকটিস
বা ফিজিক্স কেমিস্ট্রির বিষয়গুলো আবার নতুন করে, লাইফ সায়েন্সের বিষয়গুলো আবার নতুন করে একটু করে ঝালিয়ে নিন। এইগুলো যদি আপনি ধীরে ধীরে করতে থাকেন, তারপরে পরীক্ষার যখন নোটিফিকেশন আসবে তখন কিন্তু আপনার কখনোই চাপ মনে হবে না। কিন্তু এখন থেকেই যদি হাত গুটিয়ে বসে থাকেন, বলবেন যে আবার কোন দিন কোচিং সেন্টারে ভর্তি হব বা কোন স্যার বলে দেবে তারপরে পড়া শুরু করব, বা বিজ্ঞপ্তি আসবে তারপর পড়া শুরু করব, সেটা মোটেও মানে সঠিক স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। আপনি যদি দিনে ২ ঘন্টা ২.৫ ঘন্টাও সময় পান, তাও যদি আপনি এখন সময় দেন, দেখবেন প্রচুর পড়া হয়ে যাচ্ছে এবং আপনি পুরো বিষয়টা আত্মস্থ করে ফেলছেন এবং আপনার একটু ভয় লাগছে না। কিন্তু আপনি যখনই এই গ্যাপটা তৈরি করবেন, আপনি যদি ১ ঘন্টাও প্রতিদিন আপনি আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন এখন থেকেই নিন, ১ ঘন্টা, তাহলেও দেখবেন যে আপনি অনেকের থেকে এগিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে আপনি যদি কোনো কোচিং সেন্টার বা কোথাও ভর্তি হন, তাহলে পড়াটা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনি আগে সেলফ স্টাডি করুন, যেভাবে বললাম যে সিডিবির কোশ্চেনগুলো বই যদি থাকে ভালো, না বই থাকলে ইন্টারনেট থেকে ওই ধরে ধরে চ্যাট জিপিটি থেকে বা জেমিনাই থেকে আপনি সেগুলোর টার্মগুলো কি সেগুলো সম্পর্কে বুঝে নিলেন। ইউটিউব থেকে ২-১টা ভিডিও দেখে নিলেন যারা এসসি টেটের জন্য পড়ায়। এবং আমাদের এখানে তো টেট দীর্ঘদিন মানে হয়নি, এখন অনেকেই হয়তো ইউটিউবে ক্লাস করাচ্ছে, সেগুলো দেখতে পারেন। ওপেন সোর্স, এত সোর্স পৃথিবীতে মানুষের সামনে এতদিন আসেনি। এই একবিংশ শতাব্দীতে এত পরিমাণে সোর্স অফ ইনফরমেশন আপনার সামনে রয়েছে যে আপনি চাইলে আপনি সেলফ স্টাডির মাধ্যমে খুব ভালো প্রিপারেশন নিতে পারেন। কারো কোনো সেই অর্থে হ্যাঁ, একটু গাইডেন্সের দরকার হয়, সেটা ঠিক। কিন্তু তার বাইরে মানে বিশাল যে আপনি এই অভিযোগ করতে পারবেন না যে আমার কিছু ছিল না বলেই আমি আজকে টেট পাস করতে পারলাম না। এইটা একদম মানে একদম পুরোপুরি মানে অসত্য কথা। কারণ আপনার কাছে মোবাইল আছে মানে গোটা পৃথিবীর মানে আপনার হাতের মুঠোয় এবং আপনি ওই মোবাইলের মাধ্যমেই কিন্তু অনেক কিছু করতে পারেন। অনেক রিসোর্স কালেক্ট করে প্রচুর বই রয়েছে, সেগুলোকে আপনি দেখতে পারেন, সেগুলো ফ্রিতে কালেক্ট করতে পারেন। তো আমি দেখি সিডিপির কোনো ভালো বই থাকলে সেগুলো নিশ্চয়ই আমি গ্রুপেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেগুলোতে আপনার যদি কোনো কাজ হয়, তো সেগুলো লাগবে কাজে, অসুবিধার তো কিছু নেই। তো যাই হোক, এইভাবে প্রিপারেশনটা নিন এবং পরীক্ষার ডেট ওই যে বললাম ফাইনালি যে কোর্ট কেস এবং আল্টিমেটলি এই নিয়োগ প্রক্রিয়ার নিষ্পত্তি এর উপরে ডিপেন্ড করছে। এবার কেউ ডেট আপনাকে বলে দিতে পারবে না, সেটা ২ মাস লাগুক, ৪ মাস লাগুক, ৬ মাস লাগুক লাগবে। তারপরে তো একদিন আসবে। সেইটার জন্য আপনি মানে প্রিপারেশন নিন। এটাই আমার মূল বক্তব্য এবং বলার উদ্দেশ্য যে আল্টিমেটলি বসে থাকলে কিন্তু আপনার খুব একটা মানে লাভ কিছুর হবে না। ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আপনি করতে পারেন কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে লিঙ্কও দেওয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।